জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ গত রাতে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হচ্ছে। লক্ষ লক্ষ মিলিয়ন্স শেয়ার হয়েছে, ভিউজ হয়েছে, বিভিন্ন জায়গায় হাজার হাজার মন্তব্য পড়েছে। এবং এটার মোদ্দা কথা হচ্ছে তাদেরকে ডেকে নিয়ে ডিজিএফআই অথবা ক্যান্টনমেন্টে আওয়ামী লীগকে রাজনীতিতে যেন নিষিদ্ধ না করা হয়, পুনর্বাসন করা হয় অথবা রাজনীতি নির্বাচন করতে দেয়া হয়, এই বিষয়টাতে একটা চাপাচাপি করেছে, যেটা ইতিমধ্যে আপনারা দেখেছেন। এবং এইটা নতুন কিছু না। এইটাকে সাপোর্ট করে আবার এনসিপিরই আরেকজন শীর্ষ নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি, তিনি আবার একটা বক্তব্য পোস্ট দিয়েছিলেন। তিনি রাফলি এটাই, যে বাংলাদেশপন্থী যে রাজনীতির কথা তারা বলছে, যারা বলছে যে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে যারা এখনও আওয়ামী লীগকে তোষণ করা, আওয়ামী লীগকে পুনর্বাসন করা রাজনীতি করতে চাচ্ছে, তাদের ব্যাপারে সতর্ক করেছে। এবং দিল্লির আধিপত্যবাদ বিরোধী যে রাজনীতিটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা যেন চলমান থাকে, এটার ব্যাপারে সে আহ্বান জানিয়েছে। যদিও সেখানে কিছু কিছু মন্তব্যের ব্যাপারে অনেকেই মানে আনকমফোর্টেবল, তারা স্বস্তি বোধ করছেন না, এবং পরবর্তীতে নাসিরুদ্দিন পাটোয়ারি দেখলাম সেই পোস্টটাকে ডিলিট করে ফেলেছেন। এরপরে আবার দেখলাম যে এনসিপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে সন্ধ্যার পরে, এবং সেখানে তারা বলেছে যে প্রধান উপদেষ্টাকে টার্গেট করে পার্টিকুলারলি যে আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে তিনি যে মন্তব্য করেছেন যে তাদেরকে নিষিদ্ধ করবার কোনো পরিকল্পনা সরকারের নাই, এই মর্মে মন্তব্য করার ব্যাপারে এটাকে তারা সমালোচনা করেছে। আমাদের অবজারভেশনের কয়েকটা জায়গা, প্রথম জায়গা হচ্ছে যে আমরা শুরু থেকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন শব্দটার কথা বারবার বলা হচ্ছে। এইটা সেনাপ্রধানের পক্ষ থেকে বলা হচ্ছে, সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা, ডিপ স্টেটের বিভিন্ন ফোর্স, ইন্টারন্যাশনাল কমিউনিটির কেউ কেউ, ইভেন জাতিসংঘের যে মানবাধিকার গণহত্যার যে তদন্ত রিপোর্ট এসছে সেখানেও তারা বলেছে নিষিদ্ধ না করার ব্যাপারে, ইনক্লুসিভ ইলেকশনের ব্যাপারে বারবার বলেছে। এখন প্রশ্ন হচ্ছে, যেই সশস্ত্র বাহিনীগুলো, গোয়েন্দা সংস্থাগুলো আজকে বাংলাদেশের নাগরিকদেরকে ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দশ দিচ্ছেন, তাদেরকে শিক্ষা দিচ্ছেন অথবা ক্লাস নিচ্ছেন, ওনাদের মনে ছিল কি না যে 2014 সালে ইনক্লুসিভ ইলেকশন হয় নাই? তখনকার সেনাপ্রধান, তখনকার আর্মড ফোর্সেসের বিভিন্ন বাহিনীর সিনিয়র লিডারশিপ, তারা যে আওয়ামী ম্যান্ডেটে ইলেকশনটা করে দিলেন, তখন ওনাদের মনে ছিল কি না যে বিএনপি, জামাত সহ অন্যরা নির্বাচনে না গেলে নির্বাচনটা ইনক্লুসিভ হবে না? ওনাদের মনে ছিল কিনা আর্ম ফোর্সেস এবং মিলিটারি যে লিডারশিপ আছে এবং গোয়েন্দা সংস্থাগুলো আছে, ডিজিএফআই, এনএসআই, ওনাদের মনে ছিল কিনা যে 2018 সালের রাতের ভোটের নির্বাচনটা যে ইনক্লুসিভ হবে না? ওনারা যে ওনাদের টোটাল জুনিয়র অফিসার মেজরদেরকে দিয়ে, পুলিশকে দিয়ে সারা বাংলাদেশে রাতে নির্বাচন করাইছেন, লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করার ব্যবস্থা করছেন, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 35 লাখ থেকে শুরু করে 50 লাখ গাড়ি বাড়ি ফ্ল্যাটের ব্যবস্থা করছেন, তখন মনে ছিল কিনা মিলিটারি লিডারশিপের এবং গোয়েন্দা সংস্থার যে ইনক্লুসিভ নির্বাচন হইতে হবে, ইনক্লুসিভ নির্বাচন না হইলে বাংলাদেশে অশান্তি হবে? ওনাদের মনে ছিল কিনা 2011 সালে যখন তত্ত্বাবধায়ক ব্যবস্থা, রাজনীতির যে একটা অল পার্টি সেটেলমেন্ট ছিল, সেটা বাতিল করলে বাংলাদেশে যে অনিশ্চয়তা তৈরি হবে, অস্থিরতা তৈরি হবে, সেটা তখন ওনাদের মনে ছিল কিনা? ওনাদের মনে ছিল কিনা যে গত বছর 2024-এর যে ফেক নির্বাচন করলো গোয়েন্দা সংস্থা দিয়ে, আর্ম ফোর্সেস দিয়ে সারা দেশে, যে এই নির্বাচনটা ফেয়ার হবে না, এই নির্বাচনটা অন্তর্ভুক্তিমূলক না? তো সাডেনলি আমাদের গোয়েন্দা সংস্থা এবং গোয়েন্দা সংস্থাগুলো এবং বাংলাদেশের সিনিয়র মিলিটারি লিডারশিপ, সেনা কর্মকর্তারা, সেনাপ্রধান সহ যে ভাষায় কথা বলতেছে, এটা দিল্লির ভাষা দেখতেছি। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচিত সরকার না হলে সম্পর্ক উন্নয়ন হবে না, বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসবে না। দিল্লির 2014 সালে এটা মনে ছিল কিনা? সুজাতা রায়কে পাঠায়া এখানে এরশাদকে জোর করে বাধ্য করে সিএমএইচে ভর্তি করায়া তারপরে তাকে নির্বাচনে নেওয়া হয়েছে। 2018 সালে দিল্লি সেটা মনে ছিল কিনা? দিল্লির সেনাপ্রধান বলছে যে বাংলাদেশে নির্বাচিত সরকার আসলেই শুধুমাত্র সম্পর্ক উন্নয়ন হবে, স্থিতিশীলতা হবে। তাহলে এই যে দিল্লির আধিপত্যবাদের নেক্সাস তৈরি হয়েছে, যে যা যা দিল্লি বলছে, যা যা দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যা যা দিল্লির সেনাপ্রধান থেকে শুরু করে দিল্লির টোটাল আধিপত্যবাদ যে দালাল গোলামরা বলছে, বাংলাদেশের গোলামরাও তাই বলছে। আমাদের সেনা
যে সংগঠনগুলো আছে, আর্ম ফোর্সেসের সিনিয়র লিডারশিপ, আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের ডিপ স্টেট, আমাদের সকল সুশীলরা, তারাও এই কথা বলছে। এর মানে কি? রাজনৈতিক দলের নেতারাও বলছে যে আওয়ামী লীগকে কোনো না কোনো ফর্মে নির্বাচনে রাখতে হবে, রাজনীতিতে রাখতে হবে, এগুলো বলছে। তাহলে এই নেক্সাসের ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে থাকাটাই হলো আজাদির লড়াই। 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে থাকা মানেই হচ্ছে 1400 শহীদের রক্তের সাথে বেইমানি না করা। 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে থাকা মানেই হচ্ছে যে আমার 24,000 যে ভাই বোনরা আহত হয়েছে, প্রতিবন্ধী হয়ে গেছে, 600 মানুষ চোখ হারিয়েছে, তাদের পাশে থাকা। অতএব সেই জায়গাতে দিল্লি এবং আওয়ামী লীগের যে নেক্সাস পলিটিক্স, সেই পলিটিক্সের কথা যারা যারা বলছেন, যেই সকল ফোর্সের লিডারশিপরা বলছেন, তারা বাংলাদেশের 24-এর রাজাকার এবং আলবদর। এই সকল ফোর্সের সিনিয়র লিডারশিপরা গত 16 বছর দালালি করছেন। হেন কোনো বাটপারি নাই, এই সকল ফেক জেনারেলরা করেন নাই। হাজার হাজার কোটি টাকা লুটপাট, এই লুটপাটের সাথে তারা জড়িত। এনএসআইয়ের এক জেনারেল চিফ ছিল লন্ডনে, 30 কোটি 33 কোটি টাকা দিয়ে বাড়ি করছে, ওর বাপের টাকা এগুলো। ডিজিএফআই আর এক চিফ ছিল, সে আমেরিকাতে কয়েক হাজার কোটি টাকা দিয়ে খামার বাড়ি করছে, কার বাপের টাকা এগুলো? বাংলাদেশের জনগণের টাকা, মানি লন্ডারিংয়ের টাকা এগুলো। অতএব সেই জায়গাতে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, প্লিজ গেট আউট অফ পলিটিক্স, ইটস নাথিং ইউর বিজনেস। ডিজিএফআই, এনএসআই, আর্ম ফোর্সেসকে বলছি, পলিটিক্স ইজ নট ইউর বিজনেস। ট্যাক্সের টাকায় দিয়ে আপনাদেরকে পোষা হয়, জনগণের সার্ভিসে আপনারা জান কোরবান করবেন এটার জন্য, নাথিং এলস। এর মানে এটা বলছে না যে বাংলাদেশ আর্ম ফোর্সেসের সকল অফিসার জওয়ানরা এই অভিযোগে অভিযুক্ত। যারা জুনিয়র লেভেলের কমান্ডিং অফিসার্স আছেন, সিপাহীরা আছেন, জওয়ানরা আছেন, তারাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। ক্রিমিনাল হচ্ছে কর্নেল থেকে আবাফ, যারা আওয়ামী লীগের আমলে 5 আটা গোলামি করে বাংলাদেশকে দিল্লির কাছে দাসখত রেখে প্রমোশন পাইছেন, পদ পাইছেন, পদায়ন হয়েছে। আমরা বহু জেনারেলের খবর জানি, বহু অ্যাডমিরালদের খবর জানি, বহু মার্শাল ফার্শালদের খবর জানি, যারা দিল্লিতে গিয়ে দাসখত দিয়ে আইসা এখানে সেনাপ্রধান হয়েছেন, এখানে বিমান বাহিনীর প্রধান হয়েছেন, এখানে নৌবাহিনীর প্রধান হয়েছেন। এসব গল্প আমরা জানি। ডিজিএফআই, এনএসআই এর গুন্ডামি, বদমাইশি, এগুলো আমরা দেখে আসছি গত 16 বছর থেকে। আল্লাহর ওয়াস্তে দেশটাকে এই পাকিস্তান, টার্কি, ইজিপ্টের মতো করে নষ্ট করে দিয়েন না, ধ্বংস করে দিয়েন না। বাংলাদেশ একটা নতুন আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আসছে, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে দায়িত্ব পালন করবেন, নাথিং মোর অর লেস অফ ইট। অতএব সেই জায়গায় আমার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান হচ্ছে, প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে দায়িত্ব পালন করেন। দেশের যারা সিপাহী আছেন, জুনিয়র অফিসার, কমান্ডিং অফিসার আছেন, বাংলাদেশের লাল সবুজের পতাকার পক্ষে আপনারা যেভাবে জুলাই আগস্টে অনেকে দাঁড়িয়েছেন, এভাবে আপনারা এখনও দাঁড়ানো থাকবেন। বাংলাদেশের সিনিয়র অফিসাররা বাংলাদেশকে বিক্রি করে দেবে, লাল সবুজের পতাকার সাথে দালালি করবে, বেইমানি করবে। আওয়ামী লীগের শত শত হাজার হাজার লোকদেরকে বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে সেফ প্যাসেজ দিচ্ছে, এক্সিট করায় দিচ্ছে, এখনও পলাতক অবস্থায় তাদেরকে শেল্টার দিচ্ছে। বিভিন্ন সিনিয়র ক্রিমিনাল অফিসারদেরকে তারা ভারতে এখানে সেখানে পাস দিয়েছে, তারা পার হয়ে যাওয়ার, পালানোর সুযোগ করে দিয়েছে। এগুলো গণ অভ্যুত্থানের সাথে যায় না। তাই হাসনাতের ব্যাপারে যে ঘটনাটা ঘটেছে, এটা খুবই অন্যায় হয়েছে। আইএসপিআর স্টেটমেন্ট দিয়ে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এই বাংলাদেশ গণ অভ্যুত্থানের বাংলাদেশ না। গত জুন, জুলাই, আগস্টে যে অভ্যুত্থান হয়েছে, সে অভ্যুত্থানের বাংলাদেশ না। দয়া করে রাজনীতিতে মাথা গলাবেন না, নাক গলাবেন না। দিস ইজ নট ইউর বিজনেস। তৃতীয় কথা হচ্ছে, জুনিয়র অফিসাররা যদি কেউ পলিটিক্স করে, সিপাহীরা যদি পলিটিক্স করে, তাহলে আপনারা কি করেন? আপনারা ডিসমিস করে দেন না? হাজার হাজার জওয়ানদেরকে, অফিসারদেরকে আপনারা গত 16 বছর ধরে আওয়ামী লীগের আমলে ডিএনএ টেস্ট করছেন না, যে আওয়ামী লীগের ভাইরাস আছে কিনা রক্তে? যার রক্তের ভিতরে আওয়ামী লীগের ভাইরাস পাওয়া যায় না, তাদের সবাইকে তো আপনারা বাই করে দিচ্ছেন, বহিষ্কার করছেন, পিএনজি করে দিচ্ছেন, তাদেরকে স্যাক করছেন, ডিসমিস করছেন, পেনশন দেন নাই, বোনাস দেন নাই, হাউজিং ফ্যাসিলিটি দেন না, চিকিৎসা ফ্যাসিলিটি দেন না। হাজার হাজার অফিসাররা এরকম আছে, জওয়ানরা, যাদের জন্য আমরাও লড়াই করছি, যাদের মজলুম এই অফিসার এবং জওয়ানদের জন্য আমরাও কথা বলছি। কই, তাদেরকে তো আপনারা রাজনীতি করতে দেন নাই, তাহলে আপনারা কেন রাজনীতি করছেন, নাক গলাচ্ছেন এখানে? এই নাক গলানো বন্ধ করেন। এগুলো দেখে মনে হচ্ছে যে আপনারা আজাদিকে ভালোবাসেন না, আপনারা বাংলাদেশকে বিক্রি করতে ভালোবাসেন। গত 16 বছর ধরে এই ধরনের ফেক জেনারেলরা যারা আছে, কর্নেল থেকে অ্যাবভ, এরকম বিশাল অংশ হচ্ছে বাংলাদেশ বিক্রির সাথে জড়িত ছিল। ভালো অফিসার যারা আছেন, আপনাদের প্রতি স্যালুট। কিন্তু এগুলো বন্ধ হওয়া দরকার। পাকিস্তানের এক্সপিরিয়েন্স থেকে শেখেন।
টার্কির এক্সপিরিয়েন্স থেকে শেখেন, মিশরের এক্সপিরিয়েন্স থেকে শেখেন। এগুলো একটা দেশের জন্য কল্যাণকর হয় না। আল্লাহর ওয়াস্তে এখান থেকে বেরিয়ে আসেন। ফোর্থ কথা হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতির আগে এইটা ডিল করতে হবে যে কালেকটিভলি অ্যাজ এ নেশন অ্যান্ড কান্ট্রি আমরা আওয়ামী লীগ প্রশ্ন কীভাবে ডিল করব। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলীয় এই যে দিল্লির আধিপত্যবাদী শক্তি আছে বাংলাদেশে, যারা বাংলাদেশকে কুরে করে বারবার বিক্রি করেছে, অস্থির করেছে, অস্থিতিশীল করেছে, তাদের ব্যাপারে আমাদের একটা ঐক্যমতের সিদ্ধান্ত হতে হবে। সেটার জন্য আমি বারবার বলেছি একটা তদন্ত কমিশন করেন, আওয়ামী লীগ প্রশ্নে মতামত নেন, প্রয়োজনে রেফারেন্ডাম হোক, ঐক্যমতের কমিশনের সাথে মিটিং হতে পারে। প্রধান উপদেষ্টা কোনো অংশীজনের সাথে কথা না বলে আওয়ামী লীগকে এভাবে মাফ করে দেওয়া, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা বলা, মন্তব্য করাটা অযাচিত মনে হয়েছে এবং আমরা এটা প্রত্যাখ্যান করছি। এটা কোনোভাবেই আমাদের গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির বক্তব্য না। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, জাতীয় নিরাপত্তার হুমকি। জাতীয় নিরাপত্তার হুমকি এমন কোনো সংগঠন, এনটিটিকে কোনো রাষ্ট্র তাকে স্পেস দেয় না, পৃথিবীতে কখনো দেয় না। অতএব সেই জায়গাতে বাংলাদেশের বিদেশ নীতি, প্রতিরক্ষা নীতি নতুন করে ডিভাইস করতে হবে। এর মানে এটা বলছি না যে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। আমরা চাচ্ছি গণতদন্ত কমিশনের মাধ্যমে মতামত নেন, ঐক্যমত কমিশনের মাধ্যমে মতামত নেন, প্রয়োজনে রেফারেন্ডাম করেন, জুডিশিয়াল প্রসেসকে ইনভলভ করে আওয়ামী লীগ প্রশ্নে রিজলভ করতে হবে। তার আগে, বিচার হওয়ার আগে, এই প্রশ্ন রিজলভ করবার আগে আওয়ামী লীগকে রাজনীতিতে এবং নির্বাচনে পুনর্বাসন করবার কোনো চেষ্টা হচ্ছে 24-এর আলবদরি চেষ্টা। যারা 24-এর আলবদর আর 24-এর রাজাকার হবেন তারা বাংলাদেশে নাই হয়ে যাবেন আগামী দিনে। বাংলাদেশের জনতার, তরুণ প্রজন্মের, গ্রামে গঞ্জের দেশপ্রেমিক মানুষের মনস্তত্ত্ব তারা ধরতে পারছেন না। অতএব সেই জায়গায় আমার আহ্বান হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নেন। আওয়ামী লীগকে পুনর্বাসন যারা করেছে তাদেরকে চরম মূল্য দিতে হয়েছে ইতিহাসে। বিএনপি প্রথম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার উদারতার অংশ হিসাবে উনি আওয়ামী লীগকে রাজনীতি করতে দিয়েছেন এবং ওনাকে চরম মূল্য দিতে হয়েছে, ওনার জীবন দিতে হয়েছে। এই আওয়ামী লীগ, এই জাতীয় পার্টি, এই এরশাদের মতো একটা ক্রিমিনাল জেনারেল ভারতের দালালি করতে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনটা কেড়ে নিয়েছেন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল, সবচেয়ে সৎ, ভালো রাজনীতিবিদ এবং দেশটাকে যিনি গড়েছেন রাষ্ট্রনায়ক, সেই মানুষটাকে জীবন দিতে হয়েছে। অতএব বিএনপির ভিতরে যদি কেউ মনে করে থাকেন আওয়ামী লীগের প্রতি সফট থেকে আপনারা নতুন রাজনীতি করবেন, শহীদ প্রেসিডেন্টের রক্তের সাথে আপনারা গাদ্দারি করবেন, এই রাজনীতি আমরা দেখতে চাই না। দ্বিতীয়, বাংলাদেশে আওয়ামী লীগকে সংসদে এনে প্রধান বিরোধী দল বানাইছে হচ্ছে এরশাদের পরিণত দেখেন। জাতীয় পার্টি আজকে কেকের পিসের মতো হয়েছে, পিজার মতো 6, 7, 8 টুকরা হয়েছে, কোনো টুকরার সাথে কেউ কারো চিনে টেনে না আর কি, এরকম। এরপরে বাংলাদেশে এই বিএনপিকে, এই আওয়ামী লীগকে পুনর্বাসন করছে হচ্ছে জামাত। 1994, 95, 96 সালে জামাত যে মূল্য দিচ্ছে, জামাতের ইতিহাসে এত মূল্য দেয় নেই গত 16 বছরে। জামাত শিবিরের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন, জীবন দিচ্ছেন, প্রতিবন্ধী হয়েছেন, এবং যা কিছু নাই তাই হয় না, এমন কিছু নাই যেটা জামাত শিবিরের উপরে হয় নাই। এরপরে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে 111-এর সরকার, বাংলাদেশের সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, বাংলাদেশের গণমাধ্যম, সুশীলরা সবাই মিলে সেই বাংলাদেশে দেখেন আমার প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগের এই গোলামরা পালাইছে ওর প্রভুর দেশে। অতএব আমরা যারা আজাদির পক্ষের মানুষ, আমরা যারা লাল সবুজের পতাকাকে ধরে রাখার পক্ষের মানুষ, আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষের মানুষ, এই মৌলিক প্রশ্নগুলোতে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা, আমার জাতীয় স্বার্থ, আমার বিদেশ নীতি, আমার প্রতিরক্ষা নীতিতে আমাদেরকে একমত হইতে হবে। তারপরে আমাদের নিজেদের ভিতরকার যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে, প্রতিযোগিতা আছে, এটা সহনশীলতার সাথে আমরা সবাই করব। একদল আর এক দলের পলিসির সমালোচনা করব, কোনো সমস্যা নাই। কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে আউটরাইট কোনো প্রসেস ফলো না করে, জনগণের মতামত না নিয়ে পুনর্বাসন করা, রাজনীতি নির্বাচনে আনার অপচেষ্টাটা হবে দিল্লিকে বাংলাদেশে ফেরায় নিয়ে আসা, 24-এর 1400 শহীদের রক্তের সাথে গাদ্দারি করা, বেইমানি করা। এবং এই বেইমানদেরকে ইতিহাস ক্ষমা করে নাই। এরাই হচ্ছে বাংলাদেশের 2024 এবং 25 সালের মির্জাফর। সে ব্যুরোক্রেটিক হোক, সে মিলিটারি অফিসার হোক, সে রাজনৈতিক কর্মী হোক, সে যে হোক, সে সুশীল হোক, এরা হচ্ছে মির্জাফর, এরা হচ্ছে আলবদর, এরা রাজাকার। অতএব এদের থেকে বাংলাদেশের আজাদিকে রাখতে হবে, সেফগার্ড করতে হবে, নিরাপদ রাখতে হবে এবং আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। এটাই হচ্ছে বাংলাদেশ 2 গড়বার দায় এবং দরদের রাজনীতি। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম।
অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো, যেগুলো আপনার হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটকে উনি কিন্তু এই অল্প কয়েক মিনিটের ভিডিওর মধ্যে কিন্তু উপস্থাপন করেছেন, যেটি আপনার এখনকার পরিস্থিতিতে যারা বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ফোর্স এবং বিভিন্ন সুশীল সমাজের লোকজন এবং বিভিন্ন ব্যক্তিবর্গরা দেশটাকে যেভাবে আবার আগের মতো ফিরিয়ে আবার সে মানে বাংলাদেশ মানুষের বিপক্ষে গিয়ে তারা কাজ করছে, এবং এই ওনাদেরকে কিন্তু উনি সামনে নিয়ে আসছে, এবং কারা এই ব্যক্তিগুলো এবং কারা এই কাজগুলো করছে, এবং বাংলাদেশকে আবার পিছিয়ে দিচ্ছে, যে বিষয়গুলো জুলাই আগস্ট পরবর্তী সময়ে মানুষের যে নতুন দেশ গড়ার যে স্বপ্ন, এই স্বপ্নটাকে পিছিয়ে দিচ্ছে, এবং বাংলাদেশ দুই করার যে প্রত্যয় ব্যর্থ করে মানুষ কাজ করছে, এবং যারা রাজনীতি করা নতুন ভাবে শুরু করেছে তাদের ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করছে যারা, তাদেরকে অবশ্যই বাংলাদেশের মানুষের আহ, সম্পর্কে সজাগ থাকতে হবে। এবং এই ক্ষেত্রে আহ, উনি যে বিষয়গুলো ডিফাইন করছে, যে আপনার কিভাবে এই দেশটিকে আগানো যায় এবং কোন কোন বিষয়গুলো আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে, এবং কারা কারা দেশের আহ, মীর জাফর হিসেবে কাজ করছে এই সময়গুলোতে, এবং 24-এর পরবর্তী এই চেতনাকে তারা যারা ধারণ করতে পারে না, এবং যারা এই 24 জুলাই আগস্টের বিপ্লবটাকে যারা মূল্যহীন করে ফেলতেছে, তাদেরকে মীর জাফর হিসেবে উনি আখ্যায়িত করেছেন। এবং সেই প্রেক্ষাপটে যে বাংলাদেশের যে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর দিক দিয়ে অবনতি এবং সাধারণ মানুষের নানা ধরনের দুর্যোগ, দুর্দশার যে কারণ, এবং বিভিন্ন সময় বিভিন্ন ফ্যামিলির নানাভাবে নির্যাতনের যে শিকার হচ্ছে, এবং দেশের যে এরকম একটা পরিস্থিতি থেকে জুলাই আগস্টের পরবর্তী সময়গুলোতে নতুন যে বাংলাদেশ গড়ার প্রত্যয়, এটিতে আমাদের অবশ্যই সবাইকে ইনভলভ হয়ে কাজ করতে হবে, এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে, এবং যে কোন ধরনের আহ বিপদ থেকে আমাদের দেশকে বাঁচিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে। এই আশা ব্যক্ত করে আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ।